ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য আমি আজকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার অঙ্কের সমাধানটা করব। তো প্রথম থেকে তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো তো তাহলে দেখবে খুবই নম্বর পাবে। আর এবছরে বা বিগত বছরের যে কোশ্চেনগুলো তোমরা দেখেছো যে বেশিরভাগই অনেকজনাই অনেক অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রী দেখবে কোশ্চেন নিয়ে অনেক মতামত প্রকাশ করেছেন। কিন্তু আমি বলবো যে দেখো, এই বেসিক থেকে শুরু থেকে যদি ঠিকঠাক করে যাও তুমি, তোমার কোনো প্রশ্নই আটকাবে না। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে তো আজকে দেখো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমি অঙ্কের সমাধানটা করব। পরপর এরকম ভিডিও অনেক দেবো এবং অনেক দেখবে ভিডিও দেওয়া আছে, যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্স থেকে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। দেখো এই প্রথম কোশ্চেনটা, এটা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র। এটা মাধ্যমিক 2025 সালের জন্য। দেখো এইটা প্রথমে কয়েকটা শর্ট কোশ্চেন আমি সমাধান করে দেবো। তো শর্ট কোশ্চেনগুলোর উপরে বেশি জোর দেবে এই কারণে বলছি যে বড় কোশ্চেন দেখবে বেশিরভাগ স্টুডেন্টই পারে, আটকে যায় শর্ট কোশ্চেনে। সেই জন্য শর্ট কোশ্চেনের উপর বেশি জোর দেবো যাতে করে তোমরা ভালো নম্বর পাও। তো দেখো প্রথম বলেছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হবে। তো এইটা তোমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে, এরকম টিক দিয়ে দিলে হবে না, কারণ টিক দিয়ে তুমি পারবে না। কারণ কীভাবে কত উত্তর বেরিবে সেটা তুমি জানতে পারবে না, সেই জন্য এটা ক্যালকুলেশন করে দেখাতে হবে। আর দেখবে পর্ষদের যে টেস্ট পেপার দেওয়া আছে তার পেছন দিকে দেখবে কীভাবে উত্তর করতে হবে, তার স্যাম্পেল দেওয়া আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের তোমরা সূত্র জানো যে P×1+R/100n সমান হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তো এখানে আসলটা দেওয়া আছে 121 টাকা, 1 প্লাস সুদের হারটা জানি না, আরই বসিয়ে রাখলো, বাই 100, সময় দেওয়া আছে 2 বছর, সমান 144। তাহলে 121টা গুণ ছিল, এদিকে নিয়ে এলে 144/121। তাহলে 144/121, এটা 144 মানে 12 স্কোয়ার, 121 মানে 11 স্কোয়ার, মানে 12/11 হোল স্কোয়ার। এবার দেখো বাঁ দিকে এখানে স্কোয়ার আছে, এখানে ডান দিকেও স্কোয়ার আছে। সূচকের নিয়ম অনুযায়ী এই পাওয়ারগুলো যদি একই থাকে, মানে ইন্ডেক্সগুলো, তাহলে বেস দুটো একই হয়। তাহলে 1+R/100 সমান হলো 12/11। এবার দেখো R/100টা বাঁ দিকে রেখে দিলাম, এই একটা দিকে নিয়ে গেলাম, তাহলে 12/11 - 1 বিয়োগ করলে দেখো 1/11। এবার এই কোণে কোণে যদি বজ্রগুণ করি, আর এর সঙ্গে 11টা গুণ আর 100টা যদি এদিকে গুণ করি, দিয়ে আর এর ভ্যালুটা বার করি, তাহলে 100-র সঙ্গে 8টা একটা গুণ হয়ে যাবে 100, আর নিচে থাকলো 11। তাহলে 100/11 মানে 9×1/11%, এটা হচ্ছে অ্যান্সার। এর পরের প্রশ্নটা দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 5% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 1000 টাকা বেশি হলো, ব্যক্তিটির মূলধন কত? এখানে অপশান দেওয়া আছে। তাহলে এটা কীভাবে করবো? ধরো আমি মূলধনটা ধরে নিলাম পি। এবার দেখো সুদের হার ছিল কত? 4%, হয়েছে কত? 5%, তাহলে বেড়েছে। তাহলে সুদের হার, বার্ষিক সুদের হার বেশি হয় কত? 5 থেকে 4 বিয়োগ মানে 1%। এবারে আয় মানে আমরা সুদটা, আয় তো সুদটা থেকেই হয়, তাহলে আই সমান PRT/100, এই সূত্রটা লিখলাম। এবারে আয় মানে 1000 টাকা আয় বেড়েছে লিখলাম, পিটা জানি না, বার করতে বলেছে। আরটা কত? 1%, আর সময়টা বলেছিল 1 বছর। তাহলে কোণে কোণে যদি বজ্রগুণ করে দিই, পিকে 1 দিয়ে গুণ করলে পি, আর এইটা গুণ করলে 1-এর পাশে 3টে, এখানে 2টো 5টা শূন্য, মানে এটা 1 লাখ টাকা। তাহলে আসল 1 লাখ টাকা। এর পরের প্রশ্নটা বলেছে দেখো, -3 ও 2 বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা। একটা সমীকরণের দুটো বীজ দেওয়া আছে, তো আলফার বিটা যদি দুটো বীজ হয় তাহলে সমীকরণটা কী হয় যে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। তাহলে x², আলফাটা কত দেওয়া আছে? -3, বিটাটা কত? 2, -3 + 2 × x প্লাস আলফা বিটা, মানে এটা আলফা এটা বিটা, গুণফল সমান 0, এটাই সমীকরণ। এর পরেরটা দেখো বলেছে যে x² + x - 1 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/βর মান হবে। তাহলে প্রথমে দেখো x² + x - 1 এটা সমান 0 দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কী হয়? ax² + bx + c সমান 0। তাহলে এখানে a মানে x এর সহগটা কত? 1, b মানে x² এর সহগটা হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, আর এই ধ্রুবক পদ হচ্ছে c। তাহলে আলফা প্লাস বিটা সমান কী জানি আমরা? -b/a। তাহলে এখানে -b মানে -1/a মানে 1, তাহলে -1/1, তার মানে কত হলো? ভাগ করলে -1। আর আলফা বিটা সমান কী হয়? c/a। তাহলে আলফা বিটা c মানে এখানে কত? -1/a মানে কত? 1, তাহলে -1 হলো। এবার আমাকে বার করতে বলেছে 1/α + 1/β। তাহলে এই দুটো লসাগু করলাম আলফা বিটা। তাহলে এখানে লসাগুটাকে এটা দিয়ে ভাগ মানে বিটা হলো, প্লাস এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ মানে আলফা হলো।
এবার দেখো আলফা প্লাস বিটাও যা, বিটা প্লাস আলফাও তাই। আলফা প্লাস বিটার ভ্যালু কত? -1 বাই আলফা বিটার কত? -1। এরকম মাইনাস মাইনাস কেটে গেল, 1 1 1। তো এটার অ্যান্সার হলো 1। এরপরে দেখো এই ধরনের যে অঙ্কগুলো, এইগুলো খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করতে হবে, তা নাহলে কিন্তু পরীক্ষার সময় খুব মুশকিলে পড়বে। দেখো বলো যে পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AED 60 ডিগ্রি, CBE 50 ডিগ্রি হলে কোন ADB এর মান কত? দেখো এখানে আমি দুটো ছবি এঁকেছি, কারণটা বলছি। তো দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে, ও বিন্দুটা এইখানে কেন্দ্রটা এইটার মধ্যেই দেওয়া আছে। তো ছবিটা ভুল ঠিক আমি জানি না, তো এরকম দিয়েও অঙ্ক থাকতে পারে। আবার কেন্দ্রটা বৃত্তের বাইরে, মানে এই ABর বাইরে যে কোনো জায়গায়, এখানে বা এখানে হতে পারে। তো এরকম দুটো দিয়ে থাকতে পারে। এখানে যেটা আছে সেটা দেখো এই কেন্দ্রটা AB এর উপরে আছে। তাহলে এইরকম যদি থাকে তাহলে দেখো এইটা হচ্ছে ব্যাস, যেহেতু কেন্দ্র দিয়ে সরলরেখাটা যাচ্ছে। তাহলে আমাকে বার করতে বলেছিল ADB মানে এই কোণটা। তাহলে যেহেতু ব্যাস, তাহলে এটা হচ্ছে ADBটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, মানে 90 ডিগ্রি। এখানে যে ছবিটা দেওয়া আছে সেই অনুযায়ী বললাম, আমি করে দিলাম এটা। তাহলে ABটা ব্যাস, যেহেতু কেন্দ্রটা ABর উপরে আছে, তাহলে ADB অর্ধবৃত্তস্থ কোণ মানে সমকোণ, মানে 90 ডিগ্রি। এবারে ছবিটাতে হয়তো একটু ভুল আছে, কারণ যদি ছবিটাতে ভুল না থাকতো এই কোণগুলো দেওয়ার কোনো অর্থ থাকতো না। সেই জন্যে কোশ্চেনটা অন্যরকম থাকতে পারে, মানে কেন্দ্রটা এই সরলরেখার এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, যেদিকেই থাকুক এইভাবে করবে। দেখো AB সরলরেখা আছে, এই কোণটা বলে দিয়েছে আমার 60 ডিগ্রি, আর এই কোণটা বলে দিয়েছে 50 ডিগ্রি। এবার দেখো এইখানে এই কোণটা বলা আছে, তাহলে এইটার বিপরীত কোণ এইটা, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি। এবার দেখো এই একটা ত্রিভুজ BCE, এই ত্রিভুজের এই কোণটা কত? 50 ডিগ্রি। এই কোণটা কত? 60 ডিগ্রি। তাহলে এই দুটো মিলিয়ে কত হলো? 110 ডিগ্রি। তাহলে বাকি থাকলো এই কোণটা। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তার মধ্যে এই দুটো কোণ আমার বেরিয়ে গেছে। তাহলে বাকি কোণটা কত হবে? 180 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে 180 - 60 + 50, তাহলে 110 হলো। 180 থেকে বিয়োগ করলে 70 ডিগ্রি হলো। এবার দেখো তাহলে এই কোণটা 70 ডিগ্রি। এবার দেখো এই যে চাপটা AB চাপ দ্বারা গঠিত, এটা একটা বৃত্তাংশস্থ কোণ, এটাও বৃত্তাংশস্থ কোণ। AB চাপ দ্বারা মানে দুটোই একই চাপ দ্বারা, মানে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এই কোণটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হবে 70 ডিগ্রি। তাহলে ADB এর ভ্যালু হবে 70 ডিগ্রি। এর পরের প্রশ্নটাতে দেখো যে প্রদত্ত চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AC একটি জ্যা। তাহলে AC একটা জ্যা, AB বৃত্তের ব্যাস, ABটা বৃত্তের ব্যাস, OD ACর উপর লম্ব, এই ODটার লম্ব ACর উপরে। OD সমান বলেছে 6 সেমি। তাহলে BC এর দৈর্ঘ্য কত হবে? তাহলে একই রকমভাবে দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। তাহলে এইটা বৃত্ত, কেন্দ্র হচ্ছে ও, ABটা হচ্ছে ব্যাস, এইটা একটা জ্যা, AC একটা জ্যা। এবার এইখান থেকে এটা লম্বটা না আছে, মানে 90 ডিগ্রি। এবার দেখো যেহেতু ABটা ব্যাস, তাহলে ACB কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে 90 ডিগ্রি। আর এখানে ODটা বলেছে লম্ব ACর উপরে, তাহলে ADO এই কোণটাও, এই ODC এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এখানে এটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে 90 ডিগ্রি। তাহলে একই সরল রেখা ACর উপরে এটাও লম্ব, এটাও লম্ব, তাহলে এই দুটো কী হবে? সমান্তরাল। তাহলে ODর সঙ্গে এটা সমান্তরাল। আর এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এটা। তো এটা যদি মধ্যবিন্দু হয় আর এটার সঙ্গে এটা যদি সমান্তরাল হয়, তাহলে কি হয়? তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। তৃতীয় বাহু মানে কোনটা? BC। তাহলে OD সমান হাফ BC, এটা তোমরা ক্লাস 9-এর উপপাদ্যতে পড়েছিলে। তাহলে AB এর মধ্যবিন্দু O, আর ODর সঙ্গে BCটা প্যারালাল, তাহলে OD সমান হাফ BC। এবারে ODটা বলা আছে দেখো 6 সমান হাফ BC। এবার কোণে কোণে যদি বজ্রগুণ করি, ODর ভ্যালুটা 6 দেওয়া আছে, তাহলে 2 6 12, BCকে 1 দিয়ে গুণ করলে BC, তাহলে BC সমান কত হলো? 12 সেমি। তো আজকের ভিডিওতে এইটুকু করে দিলাম। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো।